আরহামের নানা বাড়ি শ্যাওলাপাড়া পাঁচিল ছাড়িয়ে সিআইডির লোগোকৃত একটি সাদা রঙের গাড়ি মাত্রই এসে দাঁড়ালো। সময়টা সকাল 4টা। অদূরে কোথাও ফজরের আজান শোনা যাচ্ছে। এই শুনশান সময়ে শ্রুতিমধুর আজানের ধ্বনি শুনে এতক্ষণের তৈরি হওয়া ক্লান্তি বোধহয় কিছুটা কমল। আরহামের চোখ বন্ধ করে সিটে গা এলিয়ে পড়ে রয়। ধীরে সুস্থে মনোযোগ সহকারে আজান শোনে। গ্রামে একসাথে অনেকগুলো মসজিদ থেকে আজান ভেসে আসে। বেশ সময় নিয়ে আরহাম সেগুলো শ্রবণ করে। সময় গড়িয়ে যায়। একসময় আজানের ধ্বনি বন্ধ হয়ে দূরে কোথাও মোরগের ডাক শুনতে পাওয়া যায়। আরহাম পাশে ইনায়ের দিকে তাকায়। মেয়েটা বিভোরে ঘুমাচ্ছে। আরহামদের আসতে এতটা সময় লাগতো না। মেয়েটা যদি মাথায় ভূত না চাপতো। গুগল করে দেখেছে রাজশাহী থেকে যশোর আসতে কত সময় লাগে। তারপর সেটাকে অর্ধেক ভাগ করে ইনায়া সেই অর্ধেক রাস্তা গাড়ি চালিয়ে এসেছে। তারপর বাকি রাস্তা ঘুমিয়েছে। আর আরহাম গাড়ি চালিয়ে মাত্র এসে পৌঁছালো। আরহাম হঠাৎ ইনায়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। মেয়েটার চেহারা উজ্জ্বল শ্যামবর্ণের। নাকের ডান পাশে বেশ বড়সড় চোখে লাগার মতো একটি তিল। মাথার চুলগুলো ঘাড় ছুঁই ছুঁই আর সামান্য কোকড়া। চুলগুলো যত্ন নিলে বোধহয় এমন থাকতো না। কিন্তু মেয়েটা এলোমেলো কি না। হাতে একটা মোবাইল ব্রেসলেট। আরহাম নিজের হাতের দিকেও তাকায়। তার হাতেও একটা মেটেলের ব্রেসলেট আছে। ইনায়ের গায়ের রং চাপা হলেও চেহারায় অসম্ভব মায়া। কিন্তু সেই মায়া কারো চোখে পড়ে না, কারণ মেয়েটা কাঠখোট্টা। হঠাৎ আরহামের মনে একটা প্রশ্ন এলো। আচ্ছা, মেয়েটা যদি কাঠখোট্টা না হয়ে গ্রামের সহজ সরল মেয়ে হতো, আর যদি গ্রামে থাকতো, তাহলে মেয়েটার ভাগ্য কী হতো? এতদিনে নিশ্চয়ই বিয়ের জন্য ছেলে দেখা শুরু হতো। গায়ের রং চাপা হওয়ার কারণে পাত্রপক্ষ মুখ ফিরিয়ে চলে যেত। এইবার ইনায়ের মা নিজের মেয়েকে গর্ভের কলঙ্ক মনে করে কান্নাকাটি করত। শুধু কি তাই, ইনায়াকে আর আগের মতো ভালোবাসতো না। ইনায়া নিজেও খুব কান্নাকাটি করত। খাওয়া দাওয়া বন্ধ করে দিত। এক পর্যায়ে ইনায়ের মা আর বাবাকে মেয়ে বিয়ে দেওয়ার সাধ্যের বাইরে গিয়ে কড়া সুদে টাকার ধার নিয়ে বেশ অনেকগুলো টাকা যৌতুক দিয়ে মেয়েটাকে কোনো রকমে বিয়ে দিতে হতো। বিয়ের পর বাবা মা যৌতুকের টাকা পরিশোধ করতে পারবে জীবনভর শেষ করত। আর লোভী ইনায়ের শ্বশুর বাড়ির লোক ইনায়াকে আরও চাপ দিত টাকার জন্য। কিন্তু ইনায় সম্পূর্ণ বিপরীত। মেয়েটা অন্য রকম। তাই চেহারার কারণে খুব একটা প্রভাব মেয়েটার ওপর পড়েনি। আর কখনো পড়তে চাইলে ইনার গাম্ভীর্যের কাছে ঠাঁই হয়নি। আরহাম দীর্ঘশ্বাস ফেলে। সব থেকে ভয়ঙ্কর সত্যি হলো, মানুষের চেহারা আর ভাগ্যে কিছুটা হলেও নির্ধারণ করে। গ্রামে একটা বেশি দেখা যায়। এই তো সেদিন আরহামের সামনেই গ্রামের লোকেরা ইনায়ার চেহারার কারণে বাজে বাজে কথা বলছিল। পাতা খুব সুন্দরী, ইনায়া দেখতে খারাপ না হলেও সৌন্দর্যে পাতাকে হারাতে পারবে না। শুধু ইনায়া কেন, অনেক মেয়েই এই কঠিন কাজটা খুব সহজে হাসিল করতে পারবে না। গ্রামের কম বেশি সবাই জানতো আরহাম আর পাতার বিয়ে হবে। তাই ইনায়া যখন নিজেকে আরহামের স্ত্রী বলে দাবি করলো, তখন গ্রামের লোক যেন আরও মেয়েটাকে অপমান করার লাইসেন্স পেয়ে গেল। তারা নিজেদের মতো সেদিন অপমান করা শুরু করেছিল। অন্য কেউ হলে তো কেঁদে কুটে একসা করে ফেলতো। কিন্তু ইনায়া নাওয়ার তো ইনায়া নাওয়ারই। সে কান্নাকাটি তো দূর, উল্টে গ্রামের মহিলাদের ধুয়ে দিল। আচ্ছা, মেয়েটা কার মতো হয়েছে? কুসুম বেগম আর রেদোয়া নাম্বার খুব ফর্সা। এছাড়াও কুসুম বেগম খুব নরম স্বভাবের। রেদোয়ান নাওয়ার নিজেও খুব নরম স্বভাবের। শুধুমাত্র চাকরি সূত্রে একটু কঠোর, আর সেটাও অফিসে। ঈশানী বেঁচে থাকাকালীন আরহাম যদি জিজ্ঞেস করতো এই পৃথিবীতে তার পছন্দের মানুষের নাম বলতে, ঈশানী বোধহয় প্রথম নামটা রেদোয়ান নাওয়ারের বলতো।
তাহলে এত শান্ত পরিবারে এমন টর্নেডো উৎপত্তি কিভাবে? ইনায়া আবার নড়ে চড়ে বসে। ইনায়ার গলায় ঝুলে থাকা লাভ লকেটওয়ালা একটা সোনার চেন আরহামের নজর এড়ায় না। কে ডাইসো? আরহাম, আইসোস নাকি বাপ? সাজ্জাদ হোসেনের কথায় আরামের এতক্ষণে করতে থাকা গবেষণা বন্ধ হয়। আরহাম এইবার গাড়ি থেকে বের হয়। দেখে ভদ্রলোক সাদা পাজামা আর পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে মসজিদে যাচ্ছেন। আরহাম হেঁটে মামার কাছে এগিয়ে গিয়ে সালাম দিয়ে বলে, জি মামা, মাত্রই ফিরলাম। তুমি কেমন আছো? আর কেমন থাকমু বাপ, তোর নানার অবস্থা ভালা না। সবাই রাইত থেইক্কা ওখানেই বইসা আছিলাম। ডাক্তারের কাছে নিয়া যাচ্ছ না কেন? সেটা কি আর চেষ্টা করা হয়নি? তোর নানা কোথাও যাইব না, তার মনে হইতেছে সে মইরা যাইব। আর সে নিজেও বাপের ভিটায় মরতে চায়, তাই কোথাও নেওয়া যাইতেছে না। ডাক্তার দেখিয়েছ? এখনো বাড়িতেই আছে ডাক্তার। নামাজ শেষ? হ, যাইতেছি। তুই যাবি? হ্যাঁ চলো। আরাম মামার সাথে যাওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে গাড়ির কাছে এসে জানালার কাছ দিয়ে একবার ইনায়ের ঘুমন্ত মুখের দিকে তাকাতে ভোলে না। সাজ্জাদ হোসেন এর ব্যাপারটা এতক্ষণে খেয়ালে আসে। কী রে বাপ, ভেতরে কি বৌমা? আরাম অস্বস্তিতে পড়ে। ইনায়ের সাথে তো তার বিয়ে হয়নি, কিন্তু সমাজের চোখে তারা স্বামী স্ত্রী। এইসব সম্বোধন শুনতে স্বাভাবিক। আরাম বলে, হ্যাঁ, অন্দরে দিয়ে আসবি? না ডাকলে ঘুম ভেঙে যাবে। একটু আগেই ঘুমিয়েছে মেয়েটা। তুমি চলো, নামাজ শেষ করে এসে তারপর ঘুম থেকে তুলব। সাজ্জাদ হোসেন নিজেও সম্মতি জানিয়ে মসজিদে হাতা ধরে। নামাজ শেষ করে ফিরে আসে আরহাম আর সাজ্জাদ হোসেন। মসজিদে গিয়ে পার্থ, সাজিদ আর আরেকটা অচেনা লোকের সাথেও দেখা হয় আরহামের। লোকটার নাম আব্দুর রহিম। শুভ্র চেহারার, ভীষণ স্নিগ্ধ একজন মানুষ। আজকে নামাজ তিনিই পড়িয়েছেন। বয়সে আরহামের থেকে ছোটই হবে, তবে আরহামের লোকটাকে দেখলে ভীষণ ভালো লাগছে। সাদা জুব্বা পরিহিত, মাদ্রাসার ছাত্র হোক বা শিক্ষক, সবাইকেই আরামের সম্মান করতে ইচ্ছে করে। নানা বাড়ি থেকে মসজিদ খুব একটা দূরে নয়। মিনিট 5 সময়ের মধ্যেই সবাই বাড়ি চলে এলো। আব্দুর রহিম নামক লোকটাও এসেছে। আরহাম ভাবল এটা হয়তো সাজাদার মামা বাড়ির কেউ হবে। আরহাম আর ঘাটালো না, সবাই মিলে তালিব এর রুমে গেল। নানা শিওরে বসে আছে মেয়ে আর বউয়েরা। আরহাম নিজেও মাকে খুঁজল। সময়ের ব্যবধানে পেয়েও গেল। তিনি কপালে হাত দিয়ে ভাবার পাশে বসে আছে। চোখে পানি টলমল। সারা রাত জেগেছিল দেখেই বোঝা যাচ্ছে। আপা দেখ, আনা চাইছে। সাজ্জাদ হোসেনের কথায় লতিফা বেগম, সালমা বেগম সবাই তাকালো দরজায়। লতিফা নিজের ছেলেকে দেখে ঝরঝর করে কেঁদে ফেলল। আরহাম দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু কান্না করো না, সবাই কিছু হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। কান্না থামে না লতিফা বেগমের। কান্না করতে করতে তিনি নিজের বাবাকে ডাকে, আব্বা দেহ, আনা চাইছে, ওর লগে কথা কইবা না? আবু তালিব আস্তে আস্তে চোখ খুলে আরহামকে দেখে। তিনি প্রথমেই উচ্চারণ করে, তোমার বউ কই? আরহামের এতক্ষণ পর ইনায়ের কথা মাথায় এলো। মেয়েটা নিশ্চয় এখনো গাড়িতে শুয়ে আছে। আরহামের নানার উদ্দেশ্য বলে, নানা ভাই, ইনায়া গাড়িতে ঘুমিয়ে আছে। সারা রাত তো গাড়িতে ছিল, শেষ রাতে ঘুমিয়েছে, আমি ডেকে নিয়ে আসছি। লোকটা ধীরে ধীরে বলে, না, তুমি তাকে রুমে নিয়ে শুয়ে দাও, ঘুম থেকে উঠলে আমার কাছে নিয়ে আসিও। আরহাম সম্মতি জানিয়ে গাড়ির দিকে হাঁটা ধরে। আরহাম ভেবেছিল মেয়েটা হয়তো গাড়ি থেকে বেরিয়েছে। ছেলেটা এগিয়ে এসে দেখলো পার্থ আগে থেকেই গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আরহাম ভ্রু কুঁচকে তাকিয়ে রয়। আরহাম বলে, এখানে কি করছিস তুই? পার্থ আরহামকে দেখে একটু খুশি হলো। খুশি হয়ে বলল, ভাই, গাড়ির দরজাটা খুলে দাও না, ইনায়াকে ভেতরে রেখে আসি। এভাবে শুয়ে থাকতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে। আরহামের ভ্রু জোড়া বোধহয় আরও কুঁচকে গেল। ইনায়ার কষ্ট হলে পার্থর কি? পার্থ এই ব্যবহার মোটেও ভালো লাগে না আরহামের। আরহাম গাড়ির দরজা খুলে দেয়। দেখে ইনায়া একই রকমভাবে শুয়ে আছে। পার্থ এগিয়ে আসতে চাইল। তুই যা পার্থ, আমি নিয়ে যাচ্ছি। আমি নিয়ে যাই, বউ আমার, আমি বুঝবো, যা তুই। আর শোন, ইনায়াকে ভাবি বলবি। পার্থ আর কি করবে, হেঁটে সামনে এগিয়ে গেল। যেতে যেতে বলতে বলল, না, এভাবে জোর গলায় বউ বলতে হবে না ভাই। তুমি নিশ্চয়ই ভুলে গিয়েছো যে ইনায়া তোমার বউ না, সেটা আমি জানি। আরাম ছেলেটার কথায় পাত্তা দেয় না।
দরজা খুলে ঝুঁকে ইনায়াকে 2 হাতের সাহায্যে তুলে নেয়। আরহাম বোধহয় অবাক হয়, এই মেয়ে এত পাতলা কেন? এত লম্বা মেয়ের এর থেকেও ওজন বেশি হওয়ার কথা ছিল। আরহাম তো এর সেটাই মনে হতো এতদিন। এই মেয়ে কি খাওয়া দাওয়া করে না নাকি? এত পাতলা কেন? আরাম হেঁটে এগিয়ে যায়, দরজা পেরিয়ে ভেতরে ঢোকে। আশেপাশে মানুষ নেই তেমন, সবাই যার যার কাজে ব্যস্ত। আরাম সিঁড়ি দিয়ে ওঠার সময় টেবিলের সামনে থাকা পাতার টলমলে চোখ দেখতে ভুলল না। মেয়েটা সেদিনের পর আর কথা বলেনি। পাতা কল না দিয়ে আরহাম নিজে থেকে কল দিতে পারবে না, তাই অপারগ হয়ে কথা হয়নি। পাতার কত শত অভিযোগ জমেছে তার উপর। আরাম সেটা আজকেই ভাঙবে ঠিক করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। সকাল 9টা, ইনায়ের মোবাইল বেজে উঠল। ইনায়া বিরক্ত হয়, ঘুমানোর সময় মোবাইল বেজে ওঠা সব থেকে খুব খারাপ একটা ব্যাপার। ইনায়ের মোবাইল কানে ঠেকালো। আপনি এখন যে আপনার নাম্বারে ডায়াল করেছেন সে এখন ঘুমোতে ব্যস্ত, অনুগ্রহ করে কিছুক্ষণ পর কল করুন, ধন্যবাদ। কল কেটে দেয় ইনায়া। সূর্য মোবাইলের দিকে তাকিয়ে রইল। এই মেয়েকে সে যখন কল করে তখন মেয়েটা ঘুমায়। সূর্য এবার ভেবে পাচ্ছে না কল করবে নাকি না। সে যদি কল না করে তাহলে মেয়েটা বলবে, তুমি তো নিজের পরিচয় বলতে পারতে, বলনি কেন? রিস্ক নিল না সূর্য। সে পুনরায় কল করলো। এবারেও 2বারের মাথায় কল রিসিভ হলো। ইনায়া বলল, কে রে? আমি সূর্য। এত তাড়াতাড়ি উঠেছেন কেন? দেরিতে উঠলে ঘুম ভালো হয়। সূর্য আমতা আমতা করল। ইনায়া কি সূর্যকে চিনেছে নাকি প্রকৃত প্রদত্ত সূর্যের কথা বলছে? সূর্য সেটা বুঝল না। আজকে প্রথমবারের মতো সূর্যের মনে হলো বাবার নামটা রেখে ঠিক করেনি। সূর্য পুনরায় বলে, তুমি প্রেম করছি, আমি সেই সূর্য। ইনায়ের মেজাজ বিগড়ে যায়। এ কেমন প্রেম করছে সে? মরার প্রেম। ঘুম ঠিকঠাক হচ্ছে না, সব দোষ পিয়াসের। পিয়াসকে দেখে নেবে ইনায়া। ইনায়া ধীরে ধীরে বলল, সূর্য, আমরা প্রেমটা আজ থেকে কিছুদিন স্থগিত রাখলাম, কেমন? কিছুদিন পর থেকে আবার শুরু করব। এখন কলটা কাটো।